সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরজামাল, সহকারী শিক্ষক, আঙ্গারগাড়া ইনারের উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আজকে এই আলোচনা। প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব যে গতিটা কি। গতি হলো কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হলে তাকে আমরা গতি বলবো। আসো আমরা প্রথমেই আমার এই মেইন টপিকসগুলো প্রথম দিক থেকে শুরু করতেছি। সেটা হলো স্থিতি। স্থিতি হলো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাকে আমরা বলবো স্থিতি। একইভাবে গতি বলতে আমরা বুঝবো সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে আমরা গতি বলবো। তো এবার আসো আমরা প্রসঙ্গ কাঠামো কি সেটা আমরা জানার চেষ্টা করি। তো প্রসঙ্গ কাঠামো হলো যে দৃঢ় বস্তুর সাপেক্ষে আমরা কোনো বস্তুর অবস্থান, গতি ইত্যাদি নির্ণয় করতে পারি তাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলবো। তো 3 নম্বর টপিক হলো বিভিন্ন প্রকার গতি। তো গতি আমাদের সাধারণত আমরা রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি এই সকল গতিকে আমরা বুঝে থাকি। তো প্রথমেই হলো রৈখিক গতি। রৈখিক গতি হলো কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল হয় তবে তাকে আমরা রৈখিক গতি বলবো। যেমন একটি সোজা সড়কে কোনো গাড়ির গতি, এটি একটি রৈখিক গতি। একইভাবে ঘূর্ণন গতি আমরা কিভাবে বুঝবো? ঘূর্ণন গতি হলো যখন কোনো বস্তু নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরতে থাকে তাহলে তাকে আমরা ঘূর্ণন গতি বলবো। যেমন বৈদ্যুতিক পাখার গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি হলো ঘূর্ণন গতি। একইভাবে চলন গতি বলতে বোঝায় যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে বস্তু সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সেই গতিকে আমরা চলন গতি বলবো। তো এবার আসলে আমরা পর্যাবৃত্ত গতি সম্পর্কে জানার চেষ্টা করি। পর্যাবৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলবো। যেমন আমরা পর্যাবৃত্ত গতি বলতে বুঝতে পারি যে ঘড়ির কাঁটার গতি, সূর্য চারিদিকে পৃথিবীর গতি ইত্যাদি। এবার আসলে আমরা স্পন্দন গতি কি সেটা জানি। স্পন্দন গতি হলো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তাহলে তার গতিকে আমরা স্পন্দন বা দোলন গতি বলে থাকি। তো স্পন্দন গতি হলো সরল দোলকের গতি,
সুর শলাকার গতি, গিটারের তারের গতি ইত্যাদি। তো মোটামুটি আমরা যে গতি সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা স্কেলার ও ভেক্টর রাশি কি সেটা জানব। প্রথমে আমরা স্কেলার ও ভেক্টর রাশি জানার পূর্বে আমরা জানার চেষ্টা করব রাশি কি। রাশি হলো ভৌত জগতে যেসব কিছু পরিমাপ করা যায় অর্থাৎ পরিমাপযোগ্য সেগুলোকে আমরা রাশি বলবো। এবার আসো আমরা স্কেলার ও ভেক্টর রাশি কি সেটা জানার চেষ্টা করি। স্কেলার রাশি হলো যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা স্কেলার রাশি বলবো। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি। একইভাবে ভেক্টর রাশি কি সেটা জানার চেষ্টা করব। তো ভেক্টর রাশি হলো যে সকল ভৌত রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলবো। তো এবার আসো আমরা সরণ কি সেটা জানার চেষ্টা করি। সরণ হলো নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকেই সরণ বলে। একইভাবে আমরা দূরত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুর অবস্থানের অর্থাৎ সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাহলে বস্তুর আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ব্যবধানটাই হবে দূরত্ব। তো এবার আসো আমরা সরণ এবং দূরত্ব বিষয়টাকে একটু ভালোভাবে বোঝার জন্য আমরা দুটা বিন্দুকে নির্দেশ করে, যেমন আমরা একটি বস্তু সোজাসুজি পথে যেতে পারে, আবার ঘুরে যেতে পারে, আবার আঁকা বাঁকা পথেও এই বিন্দুতে যেতে পারে। অর্থাৎ আমরা একটি বস্তুর পথকে তিনটি উপায়ে আমরা তিন ভাবে দেখাইছি। এখানে প্রথমে এই বস্তুটি আমরা যদি এই পথে চলে যায় তাহলে এর একটা দূরত্ব পাবো। একইভাবে এটা যদি আমরা চিন্তা করি যে এপিবি পথে অথবা এ কিউ অথবা এআরবি তিনটি পথে যায়, তো প্রথমেই এপিবি পথে যদি বস্তুটি যায় তাহলে একটি দূরত্ব অতিক্রম করবে। একইভাবে এ কিউ বি এই পথে গেলে একটি দূরত্ব অতিক্রম করবে। আমরা এ আর বি এই পথে গেলে আমরা দেখতে পাচ্ছি যে একটি দূরত্ব অতিক্রম করেছে। তো এক্ষেত্রে আমরা কোনটাকে সরণ বলবো? এখানে সরণ হবে এ আর বি পথ, অর্থাৎ এ আর বি অর্থাৎ এ এবং বি এই দুই পথের সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব সেটাই হবে আসলে সরণ, অর্থাৎ সরলরৈখিক দূরত্ব সেটাই হবে সরণ। আমরা এ বি পথে যদি বলি সেটা হবে দূরত্ব। একইভাবে এ কিউ বি পথে যদি আমাদের চিন্তা করি সেটা হবে দূরত্ব। তো একটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম, সেটা হলো যে সরণ হলো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, আর দূরত্ব হলো যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। এটার কোনো নির্দিষ্ট দিক থাকবে না। সরণের কি থাকবে? নির্দিষ্ট দিক এবং মান, এটা আমরা দুটোই পাবো। কিন্তু দূরত্বের ক্ষেত্রে শুধুমাত্র আমরা কি পাবো? মান পাবো, কিন্তু দিক আমরা পাবো না। যাই হোক, আশা করি তোমরা এই সরণ এবং দূরত্ব এটা বুঝতে পেরেছ। তো সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা, একইভাবে দূরত্বকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আর
দ্রুতিকে যদি আমরা বলি যে দ্রুতি কাকে বলে, দ্রুতি বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে দ্রুতি প্রকাশ করা হয় ভি দ্বারা, অর্থাৎ দ্রুতি সমান দূরত্ব বাই সময়, অর্থাৎ ডি বাই টি। অর্থাৎ আমরা বলতে পারি দ্রুতি যেহেতু দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা দ্রুতি পাই, সেজন্য এটি একটি স্কেলার রাশি, কারণ এর কোনো নির্দিষ্ট দিক নেই। তো আমরা একইভাবে যদি বেগকে বুঝতে চেষ্টা করি, তাহলে বেগকে প্রকাশ করার জন্য আমরা ভেক্টর রাশি প্রকাশের জন্য আমরা ভেক্টর চিহ্ন দিতে পারি। সেজন্য এটা হবে সরণ ডিভাইডেড বাই সময়, অর্থাৎ s বাই t। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে দ্রুতি হবে দূরত্ব বাই সময়, একইভাবে বেগ হবে সরণ বাই সময়। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে নির্দিষ্ট দিকে বস্তুর, অর্থাৎ নির্দিষ্ট দিক বলতে এখানে সরণ নির্দিষ্ট দিক এবং সময় দুটোই আছে, সেজন্য আমরা সরণকে সময় দ্বারা প্রকাশ করলেই আমরা কি পাবো, অর্থাৎ সময় দ্বারা ভাগ করলে আমরা বেগ পাবো। তো এখন আমরা ত্বরণ সম্পর্কে বলতে পারি যে ত্বরণটা কি। ত্বরণ হলো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতে পারি, অর্থাৎ অসমবেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। তো একইভাবে আমরা মন্দন বলতে ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলবো। তো আমাদের এরপরে আমরা এই গাণিতিক রাশির মাধ্যমে কিভাবে সমীকরণ আকারে প্রকাশ করা হয়, পরবর্তী ক্লাসে আমরা সেই বিষয়টাকে আমরা আরো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তবে আজকে আমি এই গাণিতিক বিষয়গুলোর আলোচনা না করে পরবর্তী ক্লাসে সেগুলো দেখানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।